রোমানিয়াতে আসার আগে এই দেশ সম্পর্কে আমার অল্প কিছু ধারণা ছিল, যেমন এই দেশটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিনা বা সেনজেনভুক্ত কিনা, এই দেশের প্রতিবেশী কারা, এই দেশের মুদ্রা কি, এই দেশের অধিকাংশ লোক খ্রিস্টান হবে সেটা ধারণা ছিল। এখানে যে মুসলিম সংখ্যা একেবারেই নাই বললেই চলে, খুবই অল্প সংখ্যক মুসলিম এখানে বসবাস করে, এটা নিয়ে আমার তেমন একটা ধারণা ছিল না। আশেপাশে যে দেশগুলো আছে, তারপরে ইউরোপের সেন্ট্রাল ইউরোপে যে দেশগুলো আছে, ওগুলোর থেকে এটা ধারণা পাই যে এখানে 10 থেকে 15% বা 20% এরকম মুসলিম কমিউনিটি বা এখানকার মুসলিম ধর্মাবলম্বী এইরকম লোক থাকবে, এরকম একটা আমার ধারণা ছিল। যেহেতু এখানে আরেকটা প্রতিবেশী কান্ট্রি আছে যেটা খুবই মুসলিম অধ্যুষিত এলাকা, সেটা হলো তুরস্ক। তো সব মিলে আমার এমন একটা ধারণা ছিল, কিন্তু এটা নিয়ে ওইভাবে রিসার্চ করে দেখিনি। এখানে আসার পর অটোমেটিক আমার চোখে পড়লো, সেটা হলো যে মুসলিম কমিউনিটি বা মুসলিম ধর্মাবলম্বী যে লোক, শুধু এই দেশেরই না, বাহিরের প্রবাসী আছে, অন্য দেশের লোকরা এই দেশে যারা বসবাস করে, ওইখানেও মুসলিম যে কমিউনিটি খুবই সীমিত। সবচেয়ে বেশি সাফার করতেছি এখানে আসার পর, দেখলাম যে মসজিদের সংখ্যা খুবই অল্প, এবং অল্প কয়েকটি বড় শহরে কিছু মসজিদ আছে, বিশেষ করে বুকারেস্ট আর তারপরে হলো কনস্ট্যান্ট অঞ্চলে কিছু মসজিদ আছে। এখানকার সম্পর্কে আসবো, এখানে কেন মসজিদ সংখ্যা বেশি বা এখানে মুসলিম সংখ্যা কিছুটা বেশি রোমানিয়ার অন্যান্য জায়গার তুলনায়, সেটা হলো কনস্ট্যান্ট অঞ্চলে, এবং ওইখানে তুলচিয়া একটা ডিস্ট্রিক্ট আছে, এই দুইটা ডিস্ট্রিক্টে তুলনামূলক বেশি কেন সেটা আসতেছি আমি। তো ওইসব জায়গায় যাওয়ার কারণে দেখলাম যে কিছু মসজিদ আছে, তাও একদমই সীমিত আকারে, অল্প কিছু সংখ্যক। এইটা দেখে আমার কিছুটা অবাক লাগলো। তারপর এটা নিয়ে আমি একটু রিসার্চ করা শুরু করলাম যে আশেপাশের দেশগুলোর তুলনায় এই দেশে মুসলিম সংখ্যা এত কম কেন। তারপরে আরেকটা বিষয় হলো, এখানে যারা আমরা বাংলাদেশের আছে, বেশিরভাগ মানুষ এমন এমন জায়গায় বসবাস করে, এমন এমন অঞ্চলে বসবাস করে, ওইখানে আশেপাশে কোনো মসজিদ নাই, এবং আজান শোনাটা এখানে রেয়ার। আজানের সাউন্ড কতদিন শুনি না, সেটা যোগ বিয়োগ করে দেখতে হবে আর কি। বেশিরভাগ অঞ্চলের লোকরা রোমানিয়ার যারা বসবাস করে, সেটা বাংলাদেশ হোক অন্যান্য দেশের হোক, বিশেষ করে যারা মুসলিম, যারা একটু ধর্মপ্রাণ মুসলিম, যারা ধর্ম রেগুলার প্র্যাকটিস করতে চান, বিশেষ করে অ্যাটলিস্ট জুমার নামাজ জামাতের সাথে যারা পড়তে চান, তাদের জন্য আসলেই অনেক অনেক চ্যালেঞ্জিং। বেশিরভাগ মানুষই পড়তে পারে না। এখানে যারা মুসলিম লোকজন আছে, তারা বেশিরভাগ মানুষ এখানে জুমার নামাজও পড়তে পারে না। যারা বড় শহরে থাকে তারা হয়তো যেতে পারে মসজিদ থাকার কারণে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে এখানে শুক্রবার হলো রেগুলার ডে, এখানে কিন্তু ওয়ার্কিং ডে শুক্রবার। এই কারণে কিন্তু বেশিরভাগ জায়গায় যারা কাজ করে তারা কিন্তু আমাদের জন্য যে একটা ছুটি নিবে, কারণ মসজিদ দেখা গেলো বাড়ি একদম কাছে থাকলে হয়তো ছুটি নিয়ে দিল, যে সে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে সে নামাজটা সঠিকভাবে পড়ে আসতে পারলো। যারা একটু দূরে থাকে তারা তো দেখা গেলো একটা লম্বা ছুটি নিতে হবে, অথবা সারাদিন তার ছুটি নিতে হবে। সব কারণে বেশিরভাগ মানুষই, এটা যেটা বলতেছি, এটা এখানে আছে, আমি এখানে দেখতেছি, দেখেই বলতেছি, যেটা বাস্তব সিচুয়েশন। এখানে বেশিরভাগ মানুষই তাদের যে জমার ধর্মীয় যে কাজ সেটা করতে পারে না। এইসব দেখে আসলে খারাপ লাগে। এখন ভাবলাম এটা নিয়ে একটু আমি পড়াশোনা করে দেখি যে ইতিহাস আসলে কি। ধর্ম নিয়ে আমরা সবাই সিরিয়াস, কিন্তু যারা এই জিনিসটা মানতে পারবেন না, যে এইরকম একটা সিচুয়েশনে পড়তে চান না, তারা অবশ্যই এই দেশে আসা অ্যাভয়েড করতে পারেন, অথবা এমন জায়গায় থাকতে পারেন যেখানে আপনার মসজিদ আছে। এত সহজে আপনি ওই এরিয়াতে জব পাবেন কিনা সেটা একটা বিষয় আছে, তো অনেকটা আনসার্টেন। যেমন ইউরোপের অন্যান্য দেশ, যতই খ্রিস্টান কান্ট্রি হোক বা অন্য ধর্মের দেশ হোক, সেটা ফ্রান্স হোক বা ইতালি হোক, ইংল্যান্ড হোক, ওখানে আপনি মোটামুটি ছোট শহরেও আপনার মসজিদ পাবেন। ইসলামিক যে কালচার অনেকটাই ওইখানে অ্যাভেলেবেল পাবেন বড় বড় দেশগুলোতে, কারণ ওইখানে মুসলিম কমিউনিটি অনেক বড়। জার্মানিতে অনেক বড় মুসলিম কমিউনিটি, বিশেষ করে তুরস্কের একটা বড়, এবং সিরিয়ার কমিউনিটি আছে। আমি অবশ্যই আজকে আরও বলবো অনেক বিষয়ে, যেমন কেন এখানে মুসলিম সংখ্যা একেবারে নাই বললেই চলে। তবে ইতিহাস থেকে যেটা দেখা যায়, রোমানিয়াতে মুসলিম জনসংখ্যা এত কম হওয়ার প্রধান কারণ হলো এখানে ঐতিহাসিক কারণেই মুসলিম কম, আর এটা হলো জাতিগত বিষয় আছে। বিশেষ করে আপনি যদি বলকান অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় আপনি রোমানিয়াকে দেখেন, বলকান অঞ্চলে কিন্তু মুসলিম সম্প্রদায়ের যে প্রসারণ, এটার প্রধান কারণ ছিল অটোমানদের সম্প্রসারণ। অটোমান যে অঞ্চলগুলোতে তাদের স্থান ছিল, ওইখানেই কিন্তু মুসলিম কমিউনিটি বাড়ন্ত ছিল আর কি। সেই হিসেবে কিন্তু রোমানিয়াতে কিন্তু ওদের অটোমানদের সীমিত ছিল, যে প্রভাবটা স্থানীয় প্রভাবের কারণেও অনেকটা সীমিত ছিল। প্রধানত এইটা কারণ বলতে পারেন আপনারা। রোমানিয়ার আশেপাশে যে দেশগুলো আছে, এগুলোতে কিন্তু বেশিরভাগ জায়গায় অটোমানদের অধীনে ছিল। রোমানিয়ার কিছু অংশ যে একেবারে ছিল না তা না, কিছু অংশ ছিল, তবে ঢালাও ভাবে পুরা যে অঞ্চল এখন বর্তমানে যে রোমানিয়ার যে ভূখণ্ড, পুরো ভূখণ্ডের উপর কিন্তু অটোমানদের প্রভাব ছিল না। যেমন আধুনিক রোমানিয়ার একটি বড় অংশ গঠনকারী, এটা এখন যে রোমানিয়ার ভূখণ্ড, এই ভূখণ্ডেরই একটা অংশ ছিল আরো কিছুদিন আগে, কয়েক বছর আগে আর কি। তো ওইখানে দুইটা বড় রাজ্য ছিল, একটার নাম হলো ওয়ালাচিয়া এবং আরেকটার নাম ছিল মলদাভিয়া। এখনো মলদাভিয়া অঞ্চল আছে, যেটা হলো ইয়াস শহরের ওইখানে, ওই অঞ্চলটাকে মলদাভিয়ারই একটা অংশ বলা হয়। তো তখন কিন্তু এই মলদোভা দেশটাও ওইটার সাথে একসাথে ছিল আর কি। এই দুটো রাজ্য কিন্তু অটোমানদের করদ রাজ্য ছিল, এরা কিন্তু স্বায়ত্তশাসিত ছিল। অটোমানদের অবশ্যই প্রভাব ছিল, কিন্তু এরা নিজেদের যে স্বায়ত্ত শাসন ওইটা অনেকটাই ধরে রাখছিল। এখানে যে ব্যাপক ইসলামিককরণ ওইটা কিন্তু এই অঞ্চলে ঘটেনি।
বর্তমান রোমানিয়ার যে এই অঞ্চলটি অটোমানদের দীর্ঘ ইতিহাস আছে তার ভিতর ছিল, সেটা হলো নর্দার্ন দোব্রুজা। কনস্টান্টার যে কোস্টাল যে সাইডটা আছে এই সাইডটাকে বলা হয় নর্দার্ন দোব্রুজা। এখানকার যে কোস্টাল সাইড ওখানে হলো কৃষ্ণসাগরের একদম উপকূল ঘেঁষে এই অঞ্চলটা অবস্থিত। আমি অনেকবার এখানে অনেকগুলো অঞ্চল আছে, সবগুলোতে মোটামুটি কম বেশি আমি গেছিলাম। এর ছাপ কিছুটা এখনো আছে, অটোমানদের কিছু কিছু জিনিস ওইখানে গেলে আপনারা এখনো দেখতে পাবেন, বিশেষ করে কনস্টান্টা, তারপরে হলো মাঙ্গালিয়া, তারপরে একটা জায়গা আছে হলো একদমই ইউক্রেনের বর্ডারের কাছাকাছি, ওই জায়গার নাম হলো তুলচিয়া। প্রায় 5 শতাব্দী ধরে এই অঞ্চলটি অটোমান সাম্রাজ্যের অংশ ছিল, যার ফলে এখানে জাতিগত তুর্কি এবং তাতারদের একটি উল্লেখযোগ্য মুসলিম সম্প্রদায়ের বসতি স্থাপন করেছিল। আজও রোমানিয়ার মুসলিম জনসংখ্যার বেশিরভাগই এই দোব্রুজা অঞ্চলে, বিশেষ করে কনস্টান্টা কাউন্টিতে বসবাস করে। কনস্টান্টা কাউন্টি বলতে এখানে কনস্টান্টা যে জেলা বা ডিস্ট্রিক্ট এটা বলতে পারেন। এর সময়ের সাথে সাথে রোমানিয়ার মুসলিম জনসংখ্যা ক্রমাগত হ্রাস পেয়েছে। 1877 থেকে 1878 সালে রুশ তুর্কি যুদ্ধ হয়, তখন উত্তর দুব্রুজা রোমানিয়ার অন্তর্ভুক্ত হয়। উত্তর দুব্রুজা সেটা ছিল তখন অটোমানদের সাথে যুদ্ধের পরে এটা রোমানিয়ার সাথে অন্তর্ভুক্ত হয়। তখন অনেক মুসলিম তুরস্কে চলে যায়। এই যে চলে যাওয়ার যে প্রবণতা সেটা 20 শতাব্দীতেও, বিশেষ করে কমিউনিস্ট যে যুগ ছিল। বর্তমানে রোমানিয়ার মোট জনসংখ্যা 0.4% মুসলিম বসবাস করে। কয়েকটা রিপোর্টে এটাও বলে যে 0.3%। 1,80,00,000-এর মতো জনসংখ্যার একটা এত বড় দেশে মাত্র 0.3% অথবা 4% মুসলিম বসবাস করে। যারা এখানে আছে এদের ভিতরে অনেক ভেদাভেদ আছে, যেমন এরা কিন্তু সাধারণত তুর্কি বা তাতার গোষ্ঠীর, এবং ছোট ছোট দল হিসেবে মুসলিম রোমা আলবেনীয়। মুসলিম রোমা হলো তারাই যারা হলো এখানে জিপসি, যাদের বলে আমরা জিপসি নামে চিনি বেশি পরিচিত, বা এদেরকে রোমা বলে আর কি, এদের অফিসিয়াল ভাষায়। কিন্তু এদের কালচার অনেকটাই জিপসিদের মতো, কিন্তু এরা মুসলিম। এরকম কিছু মুসলিম আছে। তারপর আলবেনিয়ার অঞ্চল থেকে কিছু লোক আসছে, এরা আলবেনীয় মুসলিম। তার মিডল ইস্ট থেকে তো অবশ্যই আসছে আগে, এখনো আসতেছে কন্টিনিউয়াসলি। এটা দেখি যে রোমানিয়াতে মুসলিমদের আগমন আসলে কখন থেকে ঘটা শুরু হয়। ইসলাম ধর্ম যদি আমরা মক্কা মদিনা থেকেই যদি ধরি, রাসূল যখন থেকে ইসলাম প্রচার শুরু করে আস্তে আস্তে কিন্তু মিডল ইস্টে বেশি ছড়াইতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে কিন্তু ইসলামটা যায়। সেই হিসেবে রোমানিয়াতে আসলে কবে মুসলিমদের আগমন ঘটে সেটা যদি আমরা একটু দেখি, যদি আমরা একদম প্রারম্ভের যেই সময়টা সেটা দেখতে চাই, সেটা হলো 1100 শতক থেকে 1200 শতক। ওই সময় কিন্তু প্রথম মুসলিমদের এখানে আগমন ঘটা শুরু হয়। ও মুসলিমরা আসলে কোন জায়গা থেকে আসে সেটা যদি আমরা দেখি, সর্বপ্রথম উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম রোমানিয়া এসেছিল মধ্য এশিয়া থেকে। মধ্য এশিয়ার যেই যাযাবর গোষ্ঠী, যেমন তাদের নাম পেচেনেগ এবং কুমান। মধ্য এশিয়া বলতে বোঝাচ্ছে হলো যে দেশগুলো সোভিয়েত ইউনিয়ন থেকে কয়েকটা দেশ স্বাধীন হয়েছে, আপনারা নামগুলো শুনলে বুঝতে পারবেন। উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই নামের যে দেশগুলা, ওই অঞ্চলটাকে বলা হয় মধ্য এশিয়া। মধ্য এশিয়ায় কিছু যাযাবর গোষ্ঠী আছে, ওরা মুসলিম না, কিন্তু ওদের ভিতরে কিছু লোক মুসলিম হয়েছিল আর কি। যাযাবররা হলো এক জায়গায় কিছুদিন থাকে তো আরেক জায়গায় যায়, ওরা স্থান ত্যাগ করে, ওরা কন্টিনিউয়াসলি এক জায়গায় বসবাস করে না আর কি। এই যাযাবররা কিন্তু আস্তে আস্তে ইউরোপের এদিকে ধাবিত হওয়া শুরু হয় মধ্য এশিয়া থেকে। তো ওদের মাধ্যমেই কিন্তু রোমানিয়াতে মুসলিমদের আগমন ঘটা শুরু হয়। রোমানিয়ার মুসলিমদের সবচেয়ে বড় এবং স্থায়ী আগমন ঘটেছিল অটোমান সাম্রাজ্যের মাধ্যমে। 1400 শতাব্দীর দিকে অটোমানরা কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত দোব্রুজা অঞ্চলটি দখল করে এবং প্রায় 5 শতক 1878 সাল পর্যন্ত ধরে শাসন করে। সময়ে তুর্কি এবং তাতার জনগোষ্ঠীর বহু মুসলিম এই অঞ্চলে বসতি স্থাপন করে। আজও রোমানিয়ার মুসলিম জনসংখ্যার বেশিরভাগ এই দোব্রুজা অঞ্চলেই বসবাস করে। আপনাদের আমি বলছিলাম যে রাশিয়ার সাথে মানে সোভিয়েতদের সাথে যখন তুর্কির একটা গ্যাঞ্জাম হয় বা একটা যুদ্ধ হয়, তখন কিন্তু অটোমানরা এই অঞ্চলের এই জায়গাটা, বিশেষ করে এই দোব্রুজা যে জায়গাটা আর কি, যেটা কথা বললাম আর কি, কোস্টাল সাইড রোমানিয়ার, এই অঞ্চলটা কিন্তু তখন এই রোমানিয়ার সাথে জয়েন করে। কিন্তু ওই যে অটোমানদের যেই জিনিসগুলা, যে পায়ের ছাপ বা ফুটপ্রিন্ট, সেটা কিন্তু রেখে যায় এখানে। ওই ধর্মের যে ব্যাপারগুলো ওগুলো কিন্তু রেখে যায়। কিছু লোক অবশ্যই চলে গেছে, একটা বড় অংশই, কিন্তু কিছু লোক কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সম্প্রতি সময়ে যদি আমরা মুসলিমদের আগমনগুলো দেখি যে এইভাবে হওয়া শুরু করলো, সেটা হলো কমিউনিস্ট শাসনের পর 1990-এর দশক থেকে নতুন করে মুসলিমদের আগমন শুরু হয়। কারণ আপনারা জানেন 1990 সালে কিন্তু এখানে একটা বিপ্লব হয়, বড় ধরনের বিপ্লব। এই বিপ্লব কিন্তু পৃথিবীর অন্যতম নাম করে একটা বিপ্লব বলা হয়। এখানকার এক শাসক ছিল চাউশেস্কো। তো ওনার পতন হওয়ার পরে ওনাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হয়। চাউশেস্কো পতনের আগে কিন্তু এই দেশটা একটা নর্থ কোরিয়ার স্টাইলে চলতেছিল। নর্থ কোরিয়াতে এখন যেমন বাইরের লোকদের আসাটা অনেকটাই লিমিটেড, অনেকটাই কন্ট্রোল, এরকম ছিল এই দেশেও। এই দেশের লোকরাও কিন্তু বাইরে তো অ্যাভেলেবল যাইতে পারতো না, বাইরের লোকরাও কিন্তু এখানে অবাধ আসা যাওয়ার সুযোগ ছিল না। তো 1989 সালে চাউশেস্কোর মৃত্যুর পরে বা ওনার শাসনামল পতনের পরে
তারপর যখন এখানে স্বাভাবিক যেই গণতান্ত্রিক ব্যবস্থা এখানে চলে আসে, তখন কিন্তু আবার এখানে বাহিরের লোকদের আগমন হওয়া শুরু করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সিরিয়া, ইরাক, বরং তুরস্ক, এসব দেশ থেকে বিভিন্ন ধরনের লোক আসা শুরু করে, বিশেষ করে ব্যবসায়ী, তারপরে শিক্ষার্থী, তারপরে শরণার্থীরা অবশ্যই। এবং তারা রোমানিয়ার প্রধান শহরগুলো যেমন বুকারেস্ট, ইয়াস, ক্লুজ, এসব জায়গায় কিন্তু মুসলিম সম্প্রদায় আস্তে আস্তে বাড়া শুরু করে ওই সময় থেকে। আমি আগে থেকে বলছিলাম একটা গোষ্ঠী হলো তুর্কি আর একটা হলো তাতার। তাতার গোষ্ঠী আসলে কারা? আমি যখন এখানে প্রথম আসি আমি কয়েকজনে জিজ্ঞেস করি আসলে তাতার কারা। স্থানীয়রা অনেকে বলে যে এরা রাশিয়ার একটা অঞ্চল আছে, ওই অঞ্চলের একটা মুসলিম কমিউনিটি। তারপর আমি পুরো বিষয়টা আসলে ক্লিয়ার হতেছিলাম না যে এরা আসলে রাশিয়া থেকে আসছে নাকি অন্য কোনো দেশ থেকে আসছে। পরে এটা নিয়ে আমি একটু আরো খোঁজখবর নেই, তারপর যেটা জানতে পারি এই তাতার একটা জাতি গোষ্ঠী যাদের বেশিরভাগ হলো মুসলিম, অন্য ধর্মেরও কিন্তু তাতার হতে পারে। এরা হলো মুসলিমদের যেই সুন্নি, যেটা আর কি সৌদি আরব বেসড যেই আসলে ইসলামিক রুলস গুলো ফলো করে, তারা সুন্নি স্টাইলে ফলো করে। তাতারদের ইতিহাস হলো বেশ পুরনো। একসময় তারা একটি বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল এবং চেঙ্গিস খানের সাথে সাম্রাজ্য অনেকটাই কানেক্টেড ছিল। তাতারা কিন্তু জাতিগতভাবে প্রাচীন আমল থেকে যে মুসলিম তা না, এরা আস্তে আস্তে পরবর্তীতে মুসলিম ধর্মের অনেকেই দীক্ষিত হয় এবং এরা মুসলিম ধর্ম গ্রহণ করে। তাতারদের মধ্যে ইসলাম প্রচার শুরু হয় বহু আগে। বিশেষ করে তাতারা যখন মুসলিম বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন করে তখন থেকে তাদের ভিতরে ইসলামের আগমন ঘটে। তাদের একসময় অনেক শাসকও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বর্তমানে তাতারদের একটা বড় অংশ রাশিয়াতে, বিশেষ করে তাতার স্থান একটা ওদের কিন্তু রাজ্য আছে, ওইখানে ওই অঞ্চলে তাতাররাই বেশিরভাগ লোক ওখানে বসবাস করে, যেখানে মুসলিম জনসংখ্যার 39 থেকে 49। এছাড়া ইউক্রেনে তাতারদের অবস্থান আছে, মধ্য এশিয়াতে তো অবশ্যই আছে, এবং রোমানিয়ার মতো বিভিন্ন দেশে তাদের ছোট ছোট যে সম্প্রদায় তারা আছে। আমি এই তাতারদের দেখছিলাম কনস্ট্যান্টাতে একটা মসজিদ গেছিলাম রোজার সময়, ওইখানে নামাজ পড়ছিলাম, তারপর ইফতার করছিলাম। ওইখানে দেখলাম যে ওরা এই তাতাররা অনেক লোকরা তুর্কি থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে আসার পরে এরা হলো এখানে রমজান মাসে এরা বিভিন্ন মুসলিমদের আসলে খেদমত করার চেষ্টা করে। এই মাসে বেশি সওয়াব, অনেক টাকা তারা মুসলিম কমিউনিটিতে খেদমতের জন্য ইউজ করে, বিশেষ করে ইফতারের জন্য। তারপরে হলো এই যে ইফতার বানানোর ক্ষেত্রে যে পরিশ্রমগুলো হয় তারা কিন্তু নিজ হাতে করে, এগুলো করে মানুষকে রোজাদারদের হেল্প করার অনেক চেষ্টা করে। আর দুইটা গোষ্ঠীর কথা আমি বলছিলাম যে পেচেনেগ এবং কুমান, এরা আসলে কারা? এর মাধ্যমে কিন্তু প্রথমে রোমানিয়াতে মুসলিমদের আগমন ঘটে। এই পেচেনেগ এবং কুমানরা ছিল দুটি ভিন্ন যাযাবর তুর্কি জাতিগোষ্ঠী। তারা একে অপরের থেকে ভিন্ন হলেও তাদের ইতিহাস একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। পেচেনেগ আসলে কারা? পেচেনেগ হলো মধ্য এশিয়ার তুর্কি জনগোষ্ঠী। 800 এর দশকে অন্যান্য তুর্কি জাতিগোষ্ঠীর চাপে তারা পশ্চিম দিকে অগ্রসর, মানে পশ্চিম মানে যে পশ্চিমা দেশগুলো যেখানে, এদিকে আর কি অগ্রসর হওয়া শুরু করে। এবং 900 এবং 10ম শতাব্দীতে তারা ভলগা নদী আপনারা জানেন রাশিয়ার ভিতরে একটা নদী আছে ভলগা নদী, এটা হলো কৃষ্ণ সাগরের সাথে কানেক্টেড। তো ওই ভলগা নদীর ওপারে কিন্তু বেশিরভাগ দেশ আগে থেকেই মোটামুটি মুসলিম আগে হয় আর কি, বিশেষ করে মধ্য এশিয়া। আর মধ্য এশিয়া থেকে আপনি ইউরোপে আসতে গেলে ভলগা নদী পার হয়ে আসতে হয় আর কি। আপনার ম্যাপে গেলে ভালোভাবে দেখতে পারবেন তারা ভলগা নদী পার হয়ে কৃষ্ণ সাগরের উত্তরের সমভূমি, মানে রাশিয়ার ওইখানে যে অঞ্চলগুলা, তারপরে দানিব নদী অববাহিকা, ওই রাশিয়ার কিছু অঞ্চল আলো এই দানব নদী পর্যন্ত, এখানে বুলগেরিয়া আছে, তারপর রোমানিয়া আছে। এই দিকে হলো ওরা আস্তে আস্তে এইদিকে আর কি অগ্রসর হওয়া শুরু করে। এই অঞ্চলে যে দেশগুলা বা যে রাজ্যগুলো ছিল যেমন এভাস রুস, তারপরে বাইজেন্টাইন যে সম্প্রদায় ছিল, এই সব অঞ্চলের ভিতরে এরা কিন্তু আসা শুরু করে এবং এই অঞ্চলে কিন্তু এরা হুমকি হয়ে দাঁড়ায়। তা আসলে রোমানিয়ানদের সাথে পেচেনেগদের সম্পর্কটা কি সেটা যদি আমরা দেখি, পেচেনেগরা দানুব নদীর আশেপাশে, আপনারা জানেন দানুব নদীটা পুরো রোমানিয়ার ভিতর দিয়ে বের হয়েছে এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী বলা হয়। তো এরা আস্তে আস্তে রোমানিয়া আসে, এসা কেউ আছে অন্য ইউরোপের অন্য দেশে চলে যায়, আর কেউ আছে এখানকার যে সমাজ রোমানিয়া সমাজে মিশা যায়, এই যে পেচেনেগরা। তারপরে এখন আমি যদি বলি যে কুমান কারা, কুমানরাও কিন্তু মধ্য এশিয়া থেকে আসে একটি যাযাবর জাতিগোষ্ঠী, যারা পেচেনেগদের মতোই পশ্চিমের দিকে যাত্রা করে এবং 1100 শতাব্দীর দিকে ইউরোপে এসে পৌঁছায়। এই কুমানদের প্রভাবটা কি সেটা যদি আমরা দেখি, কুমানরা পেচেনেগদেরকে পরাজিত করে এবং এদের সাথে এদের কনফ্লিক্ট হয় এখানে, এবং কুমানরা এদের জায়গাগুলো দখল করে। তারা একটি বিশাল সাম্রাজ্য তৈরি করে যা কুমানিয়া। এই সাম্রাজ্য ভলগা নদী থেকে শুরু করে দানুব নদী পর্যন্ত বিস্তৃত ছিল। আর রোমানিয়ানদের সাথে আসলে কুমানদের কি সম্পর্ক? কুমানদের রোমানিয়ান রাজ্য ওয়ালাচিয়া এবং মলদাভিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিছু কিছু ঐতিহাসিক মনে করেন ওয়ালাচিয়ার প্রতিষ্ঠাতা শাসক বাসরাব প্রথম। এখানে বাসরাব প্রথম, আপনারা যারা রোমানিয়াতে থাকেন তারা অবশ্যই চিনবেন। বাসরাব নামে এখানে কিন্তু অনেকগুলা জায়গার নামও আছে, এমনকি মেট্রো স্টেশনও আছে। তো বাসরাব ছিলেন হলো এই ওয়ালাচিয়া প্রতিষ্ঠাতা শাসক, অতীতকালের একটা রাজ্য ছিল। তো ওটার প্রধান ছিলেন উনি একজন কুমান বংশোদ্ভূত ছিলেন, এটা ইতিহাসবিদের ধারণা। তার মানে কুমানরা এখানে রক্তে মিশে গেছিল আর কি, এবং এরা বড় পর্যায়ে গেছিল শাসক হিসেবে এখানকার। তিনি একজন রোমানিয়ান গুরুত্বপূর্ণ নেতা। আপনি রোমানিয়ান ইতিহাস ঘাটলে এই যে বাসারাব প্রথম, ওনার নাম অবশ্যই পাবেন যে কোনো এখানকার
হিস্ট্রিতে খুঁজলে। তো সেই হিসেবে বলতে পারি আমরা কুমানরাও রোমানিয়াদের সাথে একদম মিশে গেছিল। এরা আসলে কেন গুরুত্বপূর্ণ, এরা এই দুটো গোষ্ঠী পূর্ব ইউরোপের ইতিহাস, বিশেষ করে বর্তমান রোমানিয়া, হাঙ্গেরি এবং ইউক্রেনের ভূখণ্ডে এদের প্রচুর ভূমিকা আছে। আমি যেহেতু এখানে মুসলিমদের আগমন বা এখানে মুসলিম সংখ্যা কম কেন, এগুলো নিয়ে আমি বেশি কথা বলতেছি। তো এর ভিতরে কুমানদের আর হলো এই পেচেনেকদের একটা সংস্পর্শ আসে, তাই তাদের সম্পর্কে আমি একটু বলে নিলাম। এই হলো রোমানিয়ার মুসলিম সংখ্যা একেবারে কম হওয়ার একটা কারণ। আর এখানে মাঝখানে একটা বড় সময় ছিল কমিউনিস্ট শাসন। ওই শাসনে কিন্তু ওরা কিন্তু মুসলিমদেরকে এতটা অ্যাক্সেস দিত না, অসহিষ্ণু আচরণ করতো আর কি। এই কারণে এখানে যারা মুসলিমরা ছিল তারাও মোটামুটি আমার ধারণা ওই সময় টাইটেই ছিল কমিউনিস্ট শাসনের সময়। পরবর্তীতে এখানে কিছুটা আসছে, তবে এটা ঠিক যে ইউরোপের অন্যান্য দেশের মধ্যে এখানে এতটা আসেনি। এগুলো কারণগুলো একটা কারণ এখানকার যে ইমিগ্রেশন, এখানকার বিদেশিরা এসে এখানে যে ডকুমেন্ট বানাবে বা পাসপোর্ট নেবে বা এই বিষয়গুলো, এগুলো কঠিন, এখনও কঠিনই বলা যায় তুলনামূলক ইউরোপের অন্য দেশের তুলনায়। অন্য দেশে এখন কিছুটা কঠিন হইতেছে সম্প্রতি সময়ে, তবে অনেক বেটার আর কি রোমানিয়ার তুলনায়। এইটা একটা কারণ। তারপর অর্থনৈতিকভাবে অনেক দুর্বল দেশ ছিল, এখনও দুর্বল আছে। এখনও ইউরোপীয় ইউনিয়নের ভিতরে আপনার অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বলের দিক দিয়ে 2-3টা দেশের ভিতরে থাকবে আর কি। রোমানিয়া, বুলগারিয়া, হাঙ্গেরি, এগুলো কাছাকাছি অর্থনীতি, মোটামুটি বড় দেশ, তো অনেক জনসংখ্যা থাকার পরও অনেক দুর্বল অর্থনীতি। সামনে হয়তো আস্তে আস্তে ঠিক হবে। এইসব কারণেও কিন্তু মুসলিম জনসংখ্যা এখানে আসা এতটা ছিল না। এখন যেমন সম্প্রতি সময় এশিয়ান থেকে ওরা দক্ষিণ এশিয়া থেকে বিশেষ করে অনেক লোক আনতেছে, এটা হয়তো একটা বড় অংশ এখানে মিশবে, এখানে থাকবে, বিয়ে করবে, এখানে ফিউচার প্রজন্ম হবে, তখন হয়তো এখানে মুসলিম সংখ্যা বাড়তে পারে আমার ধারণা। আগে এতটা অ্যাক্সেস ছিল না, এত সহজে বাইরের লোকদের ওরা পছন্দ করতো না। এখন হয়তো সামনে এখানে মুসলিম কমিউনিটি আস্তে আস্তে বড় হবে, আরও মসজিদ হবে, আমরা আজান শুনতে পাবো। অনেক দিন হয়েছে আজান শুনি না, আর যে মুসলিম হিসেবে এটা অবশ্যই খারাপ লাগে। কি করব, যেহেতু একটা সিচুয়েশনে আছি, আমরা চেষ্টা করি যে নিজের নামাজ পড়ার। অনেক সময় আমরা কয়েকজন মিলে হয়তো জামাত করতে পারি, এইভাবে করতে পারি, কিন্তু জুমার নামাজ যেটা, সেটা আর কি পড়াটা একটু অলমোস্ট ইম্পসিবলই বলা যায় আমরা যে সিচুয়েশনে আছি। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।